শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে ভুল করেছে, এই নিজের ভুলটা বুঝতে পেরেছে সমন্বয়ক সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ। কি হবে এখন দেশের মধ্যে? তারা কি আবারও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে? মানে পুরো জাতির কাছে কিন্তু এটা ইম্পোজ করা হয়, যেটা 5 আগস্টে আপনারা দেখেছেন বঙ্গবন্ধুর মৃত্যু, ওই যে আমরা দেখেছি মুজিবের মৃত্যু। স্পষ্ট করে বলেছি তারা কোনোদিনও এই 24-এর অভ্যুত্থানকে স্পিরিটকে ধারণ করে কোনো সমন্বয়ক বা কোনো কিছু হতে পারে না। তাদেরকে সরাসরি গ্রেফতার করা হোক। এই মেসেজটা সাধারণ মানুষকে দিয়ে সারা বাংলাদেশ থেকে তারা একটা মহাসমাবেশ করার জন্য শাহবাগে আসার চেষ্টা করতেছিল। এটাই হয়তো মোহাম্মদ ইউনূসের ভবিতব্য ছিল, কারণ বাংলাদেশে এই প্রথমবারের জন্য প্রবল সংঘর্ষের মুখে পড়লেন মোহাম্মদ ইউনূস। তবে এক্ষেত্রে আওয়ামী লীগ কিন্তু তার বিরুদ্ধে পথে নামেনি। মোহাম্মদ ইউনূসের এবার চরম বিরোধিতা শুরু হয়েছে তার নিজস্ব যে মন্ত্রিসভা অর্থাৎ উপদেষ্টা এবং সমন্বয়কের পক্ষ থেকেই। সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ তাদের নিজের ভুল বুঝতে পেরেছে এবং এই ভুলটা বুঝে তারা নতুন একটা পদক্ষেপ নিচ্ছে। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ শেখ হাসিনাকে বিদায় করেছিল এবং এই দেশের যে বর্তমান সরকার আছে তারা যে অনেকে ভুল করতেছে তাদেরকেও কিন্তু এই সার্জিস হাসনাত হুমকি দিচ্ছে যে তারা যদি ভুল করে তাদেরকেও ক্ষমতা থেকে নামিয়ে ফেলবে। এখন সর্বশেষ কি হয়েছে? তারা কিন্তু টকশুতে এসে অনেক কথা বলতেছে এবং তাদের ভুলগুলা স্বীকারও করতেছে। দর্শক শ্রোতা, আপনারা সবকিছু দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন তারা কিভাবে বলছে। আমি আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি, যেইখানে থাকবে যে সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ কি বলতেছে, অন্যদিকে আমাদের সরকার কি পদক্ষেপ নেন এবং এই খবরটা শুনে শেখ হাসিনা কি করতেছে। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন শেখ হাসিনা ভারতে রয়েছে, সেও কিন্তু একটা পদক্ষেপ নেবে এই সব শুনে। আপনাদেরকে আমি আবারও বলতেছি, ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, অবাক হয়ে যাবেন এইগুলা কথা শুনলে। এই যে আগে এইগুলা দেখবেন, তারপরেই আপনাদের মন্তব্য করবেন, এর আগে প্লিজ কেউ বাজে মন্তব্য করবেন না এইসব নিয়ে। এই যে দেখেন হাসনাত, কোটা সংস্কার নিয়ে আপনাদের আসলে আন্দোলনের সূচনা, কিন্তু নতুন সরকার আসার পর বিষয়টা সেরকম ভাবে আলোচনায় নাই। আওয়ামী লীগ সরকার সর্বশেষ কোটা ব্যবস্থা যেভাবে বাতিল করে দিয়েছিল, যে সংস্কার করেছিল, হাইকোর্ট 10% এই সেই কোটার কথা বলে, সেই ব্যাপারে আপনারা আসলে একমত কিনা? 10% আর 7% আপনারা একমত কিনা? কোটার সর্বশেষ আমরা রিপোর্টার্স ইউনিটিতে একটা প্রেস কনফারেন্স করেছিলাম, আমি নাহিদ এবং সার্জিস হসপিটাল থেকে এসে। আমরা কিন্তু সেখানে বলেছিলাম যে আমরা আমাদের কোন স্টেকের সাথে আলোচনা না করে সেখানে একটা মোটা দাগে 7%-এর মধ্যে কোটা নিয়ে আসা হয়েছে। সেখানে নারী এবং উপজাতি যারা মাইনরিটি রয়েছে বা বিভিন্ন যারা অন্যান্য যারা রয়েছে তাদের সাথে কোনো ধরনের ডিসকাশনে যাওয়া হয়নি এবং সেখানে কিন্তু আমরা সেটাকে প্রত্যাখ্যান করেছিলাম। এখন সর্বশেষ যেটা কোটা পরিস্থিতি রয়েছে, কোটা সর্বশেষ যে পরিস্থিতি সেটা সম্পর্কে আমি সেটা সম্পর্কে আপডেটেড না। তবে এখন মনে হয় যে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে নারীকে সম্পূর্ণ বাদ দিয়ে বা প্রান্তিক জনপদের যেই কোটা থাকার কথা, মাইনরিটি যে কোটা থাকার কথা, সেটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার কথা। আমরা কিন্তু বারবার বলেছি কোটা কিন্তু বাতিল চাইনি, সেটার যৌক্তিক সংস্কার চেয়েছি। এখন সেটা স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে সেটা যৌক্তিক পর্যায়ে নিয়ে এসে এবং সেটা ইমপ্লিমেন্টেশন এটা খুব দ্রুত শুরু হইতে হবে। ছাত্র আন্দোলনের নামে যে ষড়যন্ত্রকারী মঞ্চ তৈরি হয়েছে, এবার সেই মঞ্চই খোদ মোহাম্মদ ইউনূসের তীব্র সমালোচনা করেছেন বিভিন্ন মাধ্যমে। এই মোহাম্মদ ইউনূসকেই এরা জামাই আদর করে আমেরিকা থেকে রাতারাতি তুলে এনে বাংলাদেশের মসনদে বসিয়েছিলেন। তারা ভেবেছিলেন মোহাম্মদ ইউনূসকে সামনে শিখণ্ডী করে তারা তাদের সমস্ত মতলবকে কার্যত বাস্তবে পরিণত করতে পারবেন। তাই সংস্কারের বুলি আওড়ানো এই মোহাম্মদ ইউনূসের ভালো মুখটাকে সামনে রেখে তারা পিছনে অনেক বড় ষড়যন্ত্র করে আখেরে নিজেদের ক্ষমতা গুছিয়ে নিতে চেয়েছিলেন এই বৈষম্য বিরোধীকারী আন্দোলনের ছাত্র নেতা সমন্বয়ক উপদেষ্টারা। কিন্তু যখন দেখলেন তারা কোনোভাবেই আর কার্যসিদ্ধি করতে পারছেন না, কারণ দেশের অন্য রাজনৈতিক দলগুলো ক্রমশ এই সকল সমন্বয়ক এবং উপদেষ্টাদের বিরুদ্ধাচরণ করতে শুরু করেছেন, ঠিক তখনই কিন্তু সব ক্ষোভ গিয়ে পড়ল মোহাম্মদ ইউনূসের উপর। মোহাম্মদ ইউনূস প্রথম থেকেই একাধিক ভুল করেছেন, কিন্তু মোহাম্মদ ইউনূস যত না ভুল করেছেন তার থেকে অনেক বেশি ভুল করেছেন এই সকল পাড়ার পল্টু মস্তানরা, যারা ক্ষমতার লোভে নিজেদেরকে সর্বশেরবা ভাবতে শুরু করেছিলেন। এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই পল্টু মস্তানরাই যে দেশ চালাচ্ছে সেটিকেই কার্যত স্বীকৃতি দিয়ে ফেলেছিলেন মোহাম্মদ ইউনূস। আর এবার তিনি খোদ এই বিক্ষোভের সামনে পড়ে পরবর্তীকালে কি সিদ্ধান্ত নেয় তা দেখার জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করবে গোটা বিশ্ব। আমি আমার একাধিক ভিডিওতে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং একজন অরাজনৈতিক ব্যক্তিত্বের রাজনীতি নিয়ে ভাবনার যে পার্থক্য তা আপনাদের সামনে তুলে ধরেছি। আমার দৃঢ় বিশ্বাস, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যেভাবে রাজনীতি সম্পর্কে ভাবেন বা অ্যানালাইসিস করেন বা একটা ডিসিশন নেওয়ার পর যেভাবে আফটার এফেক্টসগুলো সম্পর্কে পড়াশোনা করেন, ভাবেন,
সেরকম কিন্তু মত প্রকাশ একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব করতে পারেন না। অর্থাৎ কোন সময় কোন সিদ্ধান্ত নেওয়া সঠিক, কোন সময় কোন সিদ্ধান্ত নিলে আফটার এফেক্টস কি হতে পারে, অর্থাৎ ওই সিদ্ধান্তের ফলে দেশের বা রাজ্যের কি ক্ষতি হতে পারে, কিংবা তার দলেরই কোনো বিক্ষোভের সম্মুখীন তাকে হতে হবে কিনা, সেই অ্যানালাইসিস করে কিন্তু শেখ হাসিনার মতো একজন দূরদর্শী সম্পর্কিত রাজনীতিবিদ। কিন্তু মোহাম্মদ ইউনূস কিন্তু তার প্রত্যেকটি সিদ্ধান্তের পিছনেই যে আফটার এফেক্টসগুলো হতে পারে তা কিন্তু তিনি ভাবেননি। তিনি নিজেকে প্রথম থেকেই একনায়কতন্ত্র এবং স্বৈরাচারী হিসাবে এস্টাবলিশমেন্ট করতে চেয়েছেন বাংলাদেশের মসনদে। মিডিয়ার সামনে ভালো কথা বলবো, মিডিয়ার সামনে এমন একটা সাধুপুরুষ একটা অ্যাটিটিউড আমি রাখবো যাতে বাংলাদেশের মানুষ ভরসা এবং বিশ্বাস করতে শুরু করেন, এই ধারণা বা এই গেম প্ল্যানিংয়ে কিন্তু মোহাম্মদ ইউনূস প্রথম থেকে গেছিলেন। কিন্তু আলটিমেটলি যদি সমাজ সংস্কার বা সমাজকে চালনা করার প্রসঙ্গ আসে, তখন কিন্তু আপনারা দেখবেন বারংবার এই সকল সমন্বয়ক, এই সকল পল্টু মস্তান উপদেষ্টারা বারংবার মোহাম্মদ ইউনূসের উপর বিভিন্ন সিদ্ধান্ত কিন্তু চাপিয়ে দিয়েছেন। হয়তো মোহাম্মদ ইউনূস নিখাত রাজনৈতিক ব্যক্তিত্ব হলে এই সিদ্ধান্তগুলোকে পাল্টা মোকাবিলা করতে পারতেন, কিন্তু আলটিমেটলি 3 মাস পরে এসে তিনি বুঝতে পারলেন তিনি সম্পূর্ণভাবে বাংলাদেশের এই মসনদ চালাতে ব্যর্থ হয়েছেন ক্রমাগতভাবে। আর যার ফলেই আজ এই সমন্বয়ক এবং উপদেষ্টা বা এই ছাত্র আন্দোলনের নেতারা মোহাম্মদ ইউনূস বিরোধী স্লোগান তুলতে শুরু করে দিয়েছেন। বিতর্কের সূত্রপাত ঠিক 2 দিন আগে, যখন মোহাম্মদ ইউনূস উপদেষ্টা পদে নতুন 3 জনকে নিয়োগ করেন। স্বাভাবিকভাবে যারা উপদেষ্টা হতে পারেননি তাদের রাগ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই রাগকে কার্যত বিক্ষোভের আকশনে বসিয়ে দেবেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চুটকো মস্তানরা, তা হয়তো মোহাম্মদ ইউনূস বুঝতেও পারেননি। একাধিক প্রশ্ন তারা তুলতে শুরু করে দিয়েছেন মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। এবার ভাবুন, সরকারে আপনার দল, সরকার চালাচ্ছেন আপনি, আর আপনি সরকারে আপনার দল থাকা সত্ত্বেও মিডিয়ার সামনে সরকারের বিরুদ্ধে প্রশ্ন করছেন, আর বাংলাদেশের মানুষ দূর থেকে দাঁড়িয়ে দিনের পর দিন বোকা হচ্ছেন। বাংলাদেশের মানুষ যাদেরকে দেশ চালানোর কথা দিয়েছিলেন বা যে দেশ চালানোর দায়িত্ব দিয়েছিলেন, তারাই দেখছেন আজ ক্ষমতার লোভে নিজেদের মধ্যেই তারা মারপিট করে যাচ্ছেন। অর্থাৎ আইন সংস্কার, সমাজ সংস্কার, অর্থনীতির সংস্কার, সমাজের আমূল পরিবর্তনের যে স্বপ্ন এই সমন্বয়ে পল্টু মস্তান বা মোহাম্মদ ইউনূস দেখিয়েছিলেন, তা কার্যত আজকে অনেক পিছনের সারিতে সরে গিয়ে কে উপদেষ্টা হবে, কে সমন্বয়ক হবে, সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের সামনে চলে আসে। মোহাম্মদ ইউনূসেরও ভুল আছে অনেক। মোহাম্মদ ইউনূস যাদেরকে উপদেষ্টা করেন, এখন প্রশ্ন উঠতে শুরু করেছেন ঠিক কাদের সিদ্ধান্ত মেনে তিনি উপদেষ্টা করে গেছেন দীর্ঘদিন, কাদের সঙ্গে তিনি আলোচনা করেন এই উপদেষ্টা নিয়োগের আগে। সত্যি কি যাদের সঙ্গে আলোচনা করেন তারা মোহাম্মদ ইউনূসের ভালো চান? কারণ যাদেরকে তিনি উপদেষ্টা করেন তাদের বিনিময়ে আমরা কি চেয়েছি? বিনিময়ে আমরা একটা এমন রাষ্ট্র চেয়েছি যে রাষ্ট্রে আমি এবং আপনি সমান অধিকার নিয়ে বসবাস করতে পারি। কিন্তু এখন আমি এবং আপনি যদি সমান অধিকার নিয়ে বসবাস না করতে পারি, ফের যদি আমাকে ঘুরে ফিরে ওই জায়গায় চলে যেতে হয় যেখানে আমার আইনের শাসন নাই, যেখানে আমার বিচার ব্যবস্থা নাই, যেখানে আমার অধিকার নাই, তাহলে ওই রাষ্ট্র, তাহলে আমার এই যে এত ত্যাগ, এই ত্যাগের অর্থবোধকতা কোথায়? এটা তো হারিয়ে যায়। এবং দেখুন 40 দিন অনেক বড় সময়। আমরা দেখেছি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রি পাওয়ার দিতে, কিন্তু তার এটা হয়তো বা ওই কারণে সম্ভব হয়নি, কারণ আমাদের পুলিশ কাজ করছে না, পুলিশ ফোর্স কাজ করছে না। আপনারা দেখেছেন যে ত্রাণের সময় আমরা কি ইউনিটি দেখেছি, হ্যাঁ, প্রত্যেকটা মানুষ যে যেখানে ছিল তার নিয়ে না বিষয়, মানে কোটা নিয়ে আপনাদের কোনো ভাবনা নাই, আমাদের যে এই মুহূর্তে আপনাদের কোনো ভাবনা নাই, অনুযায়ী এখনো পর্যন্ত কোনো নতুন সার্কুলার আসেনি, কোনো চাকরির নতুন কোটা নিয়ে আপনাদের কোনো ভাবনা নাই। মানে আমি প্রশ্নের আলোকে হাসান, আমি কোটা নিয়ে আপনার কোনো এখন আপাতত কোনো ভাবনা নাই, সরকারের প্রায়োরিটি বা টু ডু লিস্টে আছে কিনা সেটা আপনি জানেন নাই তো? যে টু ডু লিস্টে আসছে কিনা জানি না, তবে একটা বিষয় স্পষ্ট রাখতে হবে সেখানে যে যেই বিগত সিদ্ধান্তটি যেটি হয়েছে সেটির আন্ডারে কিন্তু কোনো নতুন সার্কুলার হয়নি। ওকে, ঠিক আছে, ফেয়ার এনাফ। আমি আপনার কাছে এই প্রশ্নটি করতে চাই যে অন্তর্বর্তী সরকারকে শুরু থেকেই সহযোগিতা করে আসছিল জিএম কাদেরের জাতীয় পার্টি, কিন্তু এখানে এসে জাতীয় পার্টিকে আপনারা মাইনাস করতে চাচ্ছেন, এইটার কারণ কি? এটা যদি আমাদেরকে এক লাইনে বলেন। মানে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে জাতীয় পার্টি, সেটি তো সবসময় ঠিক, কিন্তু আবার কোটাকারীদেরও সমর্থন করেছিল, আপনারা প্রথম কিছু সমর্থন নিয়েছিলেন, এখন কি মানে বনি বানায় হইল না, নাকি কি ব্যাপারটা কি আসলে পোষাইলো না? আপনার বক্তব্যের দুইটা অংশ, একটা হচ্ছে যে আমাদের কোটা আন্দোলনে সহায়তা করেছিল। দেখেন, আওয়ামী লীগকে সহায়তা করেছিল এই অংশটুকুই যথেষ্ট। আর জিএম কাদের বা হচ্ছে জাতীয় পার্টির সাথে আমাদের বনিবনার এখনো কোনো প্রশ্নই আসে না। আমাদের এখনো পর্যন্ত ওই উপলক্ষই তৈরি হয় নাই যে তাদের সাথে আমাদের বনিবনায় যেতে হবে। যারা এই ফেসিস সরকারকে যে কোনো ফর্মেই হেল্প করেছে, দেখেন আওয়ামী লীগ হয়ে উঠতে পেরেছে কেন?
এই জাতীয় সরকার আসার কারণে তারা স্যাক্রিফাইস করতে পারতো, নির্বাচনে না আসতে পারতো, না আসলেই তো অল্টার ইগোটা তৈরি হইতো না। তো অল্টার ইগোটা যদি তৈরি হইছে, এটা দায়ভার তাদেরকে নিতে হবে, নিয়ে তাদেরকে এই ছাত্র জনতাই হচ্ছে একটা ফেসিস তৈরি করার একটা ক্যাটালিস্ট হিসেবে আমরা জাতীয় পার্টিকে দেখছি। সেই জায়গা থেকে আমরা জাতীয় পার্টিকে আমরা বই প্রশ্ন ডক্টর জাহেদকে করতে চাই। ডক্টর জাহেদ, প্রশ্নটা একটু অন্যরকম, কারণ আমি আপনাকে দেখছিলাম যে এইবার জাতীয় নির্বাচনের 1 সপ্তাহ আগেই আপনি বলেছিলেন যে এই সরকার 1 বছরের বেশি টিকবে না। সরকারের পতন হয়েছিল 7 মাসের মাথায়। কোটার মতো বিষয়ে আন্দোলনে সরকারকে সরে যেতে বাধ্য হলো, এই ধরনের ইস্যু ভেবে বলেছিলেন নাকি মানে এটা যদি আমাদের একটু বলতেন 1-2 মিনিটে, কারণ আমরা দেখেছিলাম যে আপনি একদম স্পষ্ট বলেছিলেন যে মানে বছর খানেক। হাসনাত, আপনি অনেক কষ্ট করছেন, অনেক জেলায় জেলায় মত বিনিময় সভা করছেন, অনেক জায়গায় এই নিয়ে গন্ডগোল হচ্ছে, আপনাদের রাজনৈতিক দল গঠন কি বাধার মুখে পড়ছে কিনা? কোন কোন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মধ্যে গ্রুপিং আবার সমন্বয়কদের বিরোধিতা করে সাধারণ শিক্ষার্থীরা আলাদাও করেছে। আপনি পুরো ব্যাপারটাকে কেমন দেখেন? 1 মিনিট সময় আমার বিবেচনায়। আচ্ছা, জি। পলিটিক্যালি আমরা বললাম না যে পলিটিক্যালি মিসট্রিট করেছে আমরা একটা সিচুয়েশনাল, সেই জায়গায় আমাদেরকে পলিটিক্যালি মিসট্রিট করেছে হচ্ছে রাজনৈতিক দলগুলো। দেখা গিয়েছে কি রাজনৈতিক দলগুলো হচ্ছে বাংলাদেশে আমি ধরে নিচ্ছি 49টা রাজনৈতিক দল আছে, তারা মনে করেছে আমরা হচ্ছে 50তম রাজনৈতিক দল হতে আসছি। এখন দেখেন 50তম রাজনৈতিক দল হওয়া বা রাজনৈতিক দলের এই যে লাইনে দাঁড়ানো সেটা হচ্ছে পরের বিষয়। আমরা হচ্ছে বর্তমান যে বিদ্যমান যে রাজনৈতিক বন্দোবস্ত রয়েছে সেই বিদ্যমান রাজনৈতিক বন্দোবস্ত 50তম রাজনৈতিক দল হতে আমাদের এই রোলটা কিন্তু আমাদের এটা না, বরং আমরা কিন্তু এক দফাতে যে আমাদের ঘোষণাটা ছিল সেটা হচ্ছে যে আমাদের ফেসিবাদ ব্যবস্থার বিলুপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম এবং প্রধান এই কাজটা যতদিন না পর্যন্ত আমরা না হয় ততদিন পর্যন্ত আমরা 50তম রাজনৈতিক দল আমাদের হাতে আর সময় নাই। হাসান আব্দুল্লাহ, রাইট, আপনি কয় নম্বর হতে চান সেটা শুধু বলেন, কয় নম্বর রাজনৈতিক দল হতে চান? 1 2 3 4 এখন সেটা সময় বলে দেবে, ছাত্র জনতা সেটা সিদ্ধান্ত নেবে, সময় তো বলবে। হাসান আব্দুল্লাহ বলে বিএনপি, জামায়াত ইসলাম, সারা বাংলাদেশের আওয়ামী বিরোধী শক্তিরা চিন্তা করতে পারে কেমনে একটা বার যদি শেখ হাসিনার পতন হইতো। সামহাও আল্লাহ কবুল করছেন, যেমনি হোক হয়েছে, ফাইনাল কথা, তাই না? যখন হইলো পরের দিনই ঘোষণা চলে আসলো তারেক জিয়া সাহেবের দেশে আসবেন। বিএনপি বিশাল মিটিং দিয়ে ফেললো, সবার মধ্যে একটা অস্থিরতা, এইবার তো নির্বাচন মাত্র আর 4 দিন হয়ে যাবে। সময় গড়িয়ে 3.5 মাস, এখনো তারেক রহমান সাহেব তিনি ইউকেতে বসবাস করছেন, দেশে যাচ্ছেন না। এখন তো শেখ হাসিনা নাই, কেন যাচ্ছেন না? আইনের মাধ্যমে, তো আইনের মাধ্যমে এখনো তিনি যাইতে পারেন, এই আইনকে বরণ করতে পারেন, তারপরও যাচ্ছেন না। সামহাও একটা দুঃস্বপ্ন তিনি ভাবছেন। গতকালকে একটা বক্তব্য তিনি দিয়েছেন যে মাঠটা আপনারা যেটা ফাঁকা দেখছেন এটা কিন্তু ফাঁকা না, সেখানে খুবই অল্প সময়ের মধ্যে অনেক মানে কি বলা হয়েছে, বড় ধরনের কংক্রিটের ওয়ালের মতন সমস্যা তৈরি হচ্ছে। এখনই জনগণের কাছে যান। বিএনপি কিন্তু গেছে, তারেক রহমান সাহেব হয়তো জানে না, গেছে না, সিএনজি ওয়ালার কাছে গেছে না, জিবি দাও, গেছে, কিন্তু অনেক জায়গায় পৌঁছে গেছে, মাশাআল্লাহ, কাজ আগায় নিতেছে। কিন্তু এই ওয়েতে যে কাজটা করতেছে এটা যে নিজেদের জন্য বিপদ, তারেক রহমান সাহেব আবার বোঝানোর চেষ্টা করছেন। তো কেউ বুঝতেছেন, আবার কেউ বুঝতেছেন না, আবার কেউ করতেছে থাক আপাতত চুপ থাক, কদিন পর তো ক্ষমতায়। তো সেই ক্ষমতা কি নাকের ডগায়? না না, দেরি আছে। ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত তিনি গতকালকে এর আগেও আপনার 3য় মাত্রায় বলছিলেন যে 2026-এর মাঝামাঝি অথবা শেষ পর্যায়ে ইলেকশন হবে। সেনাপ্রধান একটা বক্তব্য দিয়েছিলেন, আসিফ নজরুল একটা বক্তব্য দিয়েছিলেন। কালকে প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব আছেন তিনি বলছেন, দেখেন আমরা যারা বক্তব্য দিই এগুলো ব্যক্তিগত, নির্বাচন কবে সেটা প্রধান উপদেষ্টার মুখ থেকে জানা যাবে। এখন সেটা কবে? তারেক জিয়ার একটা দুঃস্বপ্ন ছিল যে এই সরকার লং টাইম স্টে করবে। ইভেন এই সরকার যতদিন স্টে করবে বিএনপি ততটা অজনপ্রিয় দলে পরিণত হবে। এটা কিন্তু বাস্তব ভাই। আপনার এলাকাতে লোকাল থানাটাও কিন্তু একটা পর্যায়ে বিএনপি এখন কন্ট্রোল করছে, যদিও ক্ষমতায় আসে নাই। থানার পুলিশ ভাইবানিছে বিএনপি তো ক্ষমতায় আসবে। এখন নির্বাচন ইস্যুতে কালকে উপদেষ্টা নাহিদের বক্তব্য শুনছেন, সংস্কারের আগে কোনোভাবেই নির্বাচন হবে না। এবার এই সংস্কার কতদিন, সেটা রূপরেখা কি, এই সম্পর্কে এটা চলমান থাকবে। কিন্তু তারেক রহমান সাহেব ভয় পাচ্ছেন যে 1 বছরের মধ্যে নির্বাচন চান। একটা জরিপ কিন্তু চালাইছিল একটা গণমাধ্যম, ভয়েস বাংলা মনে না, ভয়েস অফ আমেরিকা। তো সেখানে দেখা গেছে 1 বছরের মধ্যে নির্বাচন চান 61% জনগণ। এই রিপোর্টে যখন একটু খুশি, এরপরে আরেকটা রিপোর্ট আসছে, সংস্কার শেষে নির্বাচন চান 65.9%। তার মানে সরকারের পক্ষে বা ডক্টর ইউনূস সাহেবের এই সংস্কারের পক্ষে একটা বড় অংশ। তবে এই জরিপটা কতজন মানুষের মধ্যে কথা হলো,
মানে করা হলো, কোন মতাদর্শের মানুষের মধ্যে করা হলো, এটা কিন্তু এখানে পুনঃপুঙ্খ আপনার বোঝার সুযোগ নেই। আর বিশাল কমিউনিটি বাংলাদেশের মানুষ। তো এই মুহূর্তে তারেক রহমানের যে নির্বাচনমুখী যাচ্ছে, এই প্রশ্নটি করতে চাই যে অন্তর্বর্তী সরকারকে শুরু থেকেই সহযোগিতা করে আসছিল জিএম কাদেরের জাতীয় পার্টি, কিন্তু এখানে এসে জাতীয় পার্টিকে আপনারা মাইনাস করতে চাচ্ছেন, এইটার কারণ কি? এটা যদি আমাদেরকে এক লাইনে বলেন। মানে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে জাতীয় পার্টি, সেটি তো সবসময় ঠিক, কিন্তু আবার কোটাকারীদেরও সমর্থন করেছিল, আপনারা প্রথম কিছু সমর্থন নিয়েছিলেন, এখন কি মানে বনি বানায় হইল না, নাকি কি ব্যাপারটা কি আসলে পোষাইলো না? আপনার বক্তব্যের দুইটা অংশ, একটা হচ্ছে যে আমাদের কোটা আন্দোলনে সহায়তা করেছিল। দেখেন, আওয়ামী লীগকে সহায়তা করেছিল এই অংশটুকুই যথেষ্ট। আর জিএম কাদের বা হচ্ছে জাতীয় পার্টির সাথে আমাদের বনিবনার এখনো কোনো প্রশ্নই আসে না। আমাদের এখনো পর্যন্ত ওই উপলক্ষই তৈরি হয় নাই যে তাদের সাথে আমাদের বনিবনায় যেতে হবে। যারা এই ফেসিস সরকারকে যে কোনো আপনারা দেখলেন এখানে সবাই কি কথা বলতেছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে। সার্জিস হাসনাত তারা টক শোতে এসে তাদের মন্তব্যগুলো প্রকাশ করতেছে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সবকিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো মতামত নেই। এইগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে? সার্জিস হাসনাত যে কথাগুলো বলতেছে, তারা কিন্তু সরাসরি বলতো, রাজপথেও বলেছে যে অন্যায় করবে তাকেই তারা দেশ থেকে বিদায় করবে, সে যেই হোক। দর্শক শ্রোতা, তাদের কথাগুলো শুনে আপনাদের কাছে কেমন লাগে এবং তাদের দুইজনকে আপনাদের কেমন লাগে পার্সোনালি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এবং আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।